পর্যায়ে ঐক্যতান সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এবং আমাদের অবগত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেকটাই অপ্রস্তুত বলা যায় যে প্রস্তুতি ছিল না সেরকম, তারপরেও মোটামুটি আমাদের এই স্বল্প পরিসরে সীমিত সময়ের মধ্যে যেভাবে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে চমৎকার, বিশেষ করে আমাদের অতিথি শিল্পী, যারা অতিথি শিল্পী বলতে শুধু শিল্পী না, অতিথিরা আমাদের কবিতা আবৃত্তিকার আছেন, গুরুজন আছেন, বিদগ্ধ সংস্কৃতি মনা, বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধ সম্মানিত ডক্টর প্রফেসর আমানুল্লাহ স্যার সহ এখানে আরো অনেক বিদগ্ধ ব্যক্তি আছে, আমাদের আবৃত্তিকার, আমাদের ব্যাটসম্যান মামুন ভাই সাদ আরো সুন্দর একটা কবিতা সুকান্ত ভট্টাচার্যের। সুকান্তের কবিতা আমার প্রায় খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে আমরা সুকান্তের কবিতা পড়ে মোটামুটি বলা যায় বড় হয়েছি। সুকান্ত এত অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সের ভিতরে অসাধারণ সব কবিতা যেগুলো তিনি লিখে গেছেন, এবং সেগুলো এমন কোনো জায়গা নেই যেখানে আমরা বলি না, বলার কোনো সুযোগ, যেখানেই কথা বলতে গেলে সুকান্তের কথা চলে আসে। হ্যাঁ, আমরা বিধান যে পৃথিবী গৌরবময় বলি, যখন সেখানে দেখবে সুকান্ত আছে। হ্যাঁ, মারিও মোড়কে, বন্যায়, দুর্ভিক্ষে, যুদ্ধে, সব জায়গায় সুকান্তরা অশান্ত বলে তারা কিন্তু দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের কথা আসে। হে সূর্য, শীতের সূর্য, হিংসিতা শৃঙ্খলা তোমার প্রতীক্ষায়, মানে সুকান্ত নাই কোথায়। যাক, সুকান্তের কথা পর হাসি। এরপরে আসলে আমাদের জীবনানন্দ দাশের কথা। জীবনানন্দ দাস আমাদেরকে আবেগের কবি, আমাদের আবেগ এবং অনুভূতি নিয়ে তিনি যে খেলা খেলেছেন, এই খেলার কারণে আমরা মাঝে মাঝে আত্মহননের পথ বেশি। সত্যি কথা বলতে গেলে যে জীবনানন্দ দাশ অসাধারণ একজন বাংলার প্রকৃত কবি, বাংলার মানুষের কবি, বাংলার প্রকৃতির কবি। বাংলাকে সত্যিকার অর্থে মনে প্রাণে কেউ যদি ধারণ করে থাকে, সে হয়তো জীবনানন্দ দাশ। হ্যাঁ, আবার আসবো ফিরে দানশীল তীরে, এই কথা তো প্রায় আমরা শুনি। আমাদের অসাধারণ আরো অনেক কবিতা আছে, বিশেষ করে প্রেমের কবিতা যেগুলো আমরা বলি। হাজার বছর ধরে পথ আমি হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক হেঁটেছি আমি ক্লান্ত প্রাণায়, চারিদিকে জীবনের সমুদ্র সফল, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটকের বন্দনাটার সঙ্গে। তার জগতার অন্ধকার বিদিশার দিশা, হাল ভেঙেছে নাবিক, হারাইছে দেশা, সবুজ ঘাসের দেশ কেমন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। তো যাক, আমি মানে জীবনানন্দ দাশের এই বিষয়ে মূলত আমি একটু রবীন্দ্র ভক্ত ছিলাম, মানে রবীন্দ্রনাথের কবিতা কিছু পড়ছি। জীবনানন্দ দাশ সম্পর্কে অতটা হয়নি, কারণ জীবনানন্দ দাশকে বোঝার একটু করে ওনাকে বুঝতে হলে একটু বয়স হতে হয়। আমাদের মতো একেবারে জীবনের পৌরবেলায় অস্ত এবং সূর্যের তখন এসে জীবনানন্দ দাশকে বোঝা যায়। রবীন্দ্রনাথকে সম্পর্কে বোঝা যায় খুব সহজেই, নজরুলকে আরো অনেক সহজে বোঝা যায়। নজরুলের কবিতা গানও আমাদেরকে অনেক আকৃষ্ট করে। নজরুলও অনেকটা ওরকম, যেখানে কোনো জায়গা নাই, এখানে যে আমাদের একজন বৃদ্ধ ইন্সপেক্টর গান গাইতে আসতেন, আমি অনেকটা নজরুলের কথার মতোই, যে অসংখ্য প্রকাশের দুরন্ত সাহস। এই বৃদ্ধ বয়সে তিনি গানের প্রস্তুতি নাই, তারপরে যেভাবে এসে তিনি কবিতা করলেন। আমাদের শ্রদ্ধা প্রফেসর আমানুল্লাহ ভাই আমাকে আরেকটু স্মৃতি চালিত করলেন, যে তিনি যখন বলেন যে পাভেলের মা, এই পাভেলের মা আমাদেরকে নিয়ে যায় সেই এক বিপ্লবের ইতিহাসের দিকে। যখন দরিদ্র সেই সমস্ত মেহনতি খেটে খাওয়া মানুষ, যারা সারাদিন শ্রম করে কয়লার বিরুদ্ধে, সন্ধ্যার শেষে যখন তারা সেই ছোট্ট কুঠুরির ভিতরে থাকে, চিমনি ধোঁয়া উঠতে থাকে কারখানার ভিতর থেকে, সেখানে পাভেলের মা এই সমস্ত শিল্পী মানে শ্রমিকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করে, জীবনকে ভালোবাসতে শেখায়, এবং কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদেরকে আরো বেশি বিপ্লবী এবং প্রাণের প্রাচুর্য ভরে তোলে। সেই পাভেলের মায়ের অসাধারণ ঐতিহাসিক চরিত্র। আমি যদিও ওই সমস্ত বিপ্লবী মানে যেগুলো বলা আদর্শ সেসবের কথা বলছি, কারণ উপন্যাসটা একটা অসাধারণ। উপন্যাসটাকে আমি ভালোবাসি, শ্রমিকদেরকে আমি ভালোবাসি, মেহনতি মানুষকে ভালোবাসি, মেহনতি শ্রমিকদের সেই জীবনটাকে ভালোবাসি। যদিও রবীন্দ্রনাথের সেই সাহিত্য আমরা পাই না, তারপরেও মাঝে মাঝে করে আবার এবার ফেরাও করে সংসারে সবাই যখন সারাক্ষণ শতকর্মের মতো দুই কেন ছিন্ন বাধা পরাধক বালকের মতো সারাক্ষণ বাজাই বাসি ওরে ওর তুই আসি। ওরা মাঠে মাঠে কাজ করে, চাষিবাসী যারা এসে হাল জেনে ফেলে যান, বিচিত্র এদের কর্মভার। রবীন্দ্রনাথ আমাদেরকে একবারে হতাশ করেনি। কবিতা আছে শামসুর রহমানের বারবার ফিরে আসে নরসংগীত সার, দেবক নিঃসর্গে ফিরে আসে থমথম শহরে সেই প্রকাণ্ড জোয়ারে, হাওয়ায় হাওয়ায় ওড়ে ঘুরে হাতে হাতে মিছিল বলা হয় রক্তমৃত সার। তো যাক, আমি একটু বললাম কেন আমার সামান্য জ্ঞানের ভিতর থেকে, আর
বিশ্ব সাহিত্যে আমার অনেক আগ্রহ ছিল, বিশেষ করে ম্যাক্সিম গোর্কির আমার ছেলেবেলা পড়েছি, খুব ভালো লাগছে। শ্রমিকদের কথা বেশি আসে, এগুলো আমার ভালো লাগে। শ্রমিকদের জীবন, কষ্টের জীবন, মানুষ প্রকৃত মানুষ, তাদের জীবনটাকে আমার ভালো লাগে। বড়দিন রবীন্দ্রনাথের সেই গোড়া ঘরে বাইরে খুব বেশি আমাকে আকৃষ্ট করে না, কিংবা নৌকার নীতি। কিন্তু ম্যাক্সিম গোর্কির আমার ছেলেবেলা, পৃথিবীর পথে পথে, মা, এগুলো আমাকে অনেক আকৃষ্ট করে আমাকে। এবং লিও টলস্টয়েরও অনেক কিছু যুদ্ধ এবং শান্তির ভিতরে যে মানুষের কথা বলে, টলস্টয়ের কথাও আমার অনেক ভালো লাগে। তো আমরা সামান্য কিছু লেখাপড়া করেছি, ওনারা তো বিদগ্ধ মানুষ, পণ্ডিত ব্যক্তি, পিএইচডি এবং বাংলা সাহিত্য অনার্স মাস্টার্স করানো। আমরা তো ওই যে কি বলে, এক ধরনের পড়ুয়া, মানে ওই অনেকটা খুব বেশি মানে উৎসাহী পাঠকের মতো, খুব বেশি আসলে জানাশোনা নাই। তারপরেও যেহেতু একটা সুযোগ পেলাম যে একটা কথা বলা, কারণ এখন বর্তমানে এমন একটা সময় আমরা আছি, এখানে সত্যিকার সাহিত্যের কথা শোনার লোক নাই, সাহিত্য পড়ার লোকও দিন দিন কমে যাচ্ছে। গান বাজলেও অনেকটা খুব বেশি শুনতে চায় না। আমি গানও খুব এনজয় করি, রবীন্দ্রনাথের গান, লালনের গান, বিভিন্ন ধরনের গান। এখানে আমাদের শিল্পীরা যায়, গাইও ভালো লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আমার